গভীর রাতের নিস্তব্ধতা ফালাফালা করে ভেসে আসছিল এক উগ্র উদ্দাম কোলাহল। গোসাই ঠাকুর, এখনো সময় আছে, দরজা খুলে দিন, নইলে কিন্তু মাছের পবিত্রতা চূর্ণ বিচূর্ণ হবে, মহা কুরুক্ষেত্র হয়ে যাবে ঠাকুর, দরজা খুলুন। তাদের তীব্র চিৎকারের সাথে তাল মিলাচ্ছিল মশাল হাতে জমা হওয়া শত শত গ্রামবাসী। তাদের হাতে লাঠি, যা মঠের পুরনো ইটগুলোকে গুঁড়িয়ে দেওয়ার জন্য উদ্যত। মঠের সদস্যরা বাইরের উন্মত্ত ভিড় দেখে ভয়ে কাঁপছিল। গ্রামের মানুষের মূল অভিযোগ ছিল সাংঘাতিক। গ্রামের একমাত্র বৈষ্ণব মঠের ভোগ খেয়েই নাকি মহামারী নেমে এসেছে, যদিও এই অভিযোগ ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। গোসাই ঠাকুর পরমানন্দীর প্রতি মানুষের অগাধ আস্থা গ্রামের কিছু ক্ষমতাশালী ব্রাহ্মণ ও মোড়লের মনে হিংসের উদ্রেক ঘটায়। ফলস্বরূপ তারা খাবারে বিষক্রিয়ার মাধ্যমে এক ভয়াবহ ষড়যন্ত্রের জন্ম দিয়েছিল, যার সন্দেহ গিয়ে পড়ে এই বৈষ্ণব মঠের ভোগের ওপরে। ওদিকে মঠের সামনের ভয়াবহতা দেখে এক গোপন রাস্তা দিয়ে একে একে সরে পড়ছিল মঠের বাকি সদস্যরা। কিন্তু গোসাই ঠাকুর পরমানন্দীকে এক চুলো নড়ানো গেল না। তার চোখে ছিল স্থির প্রত্যয়। শান্ত দৃঢ় কণ্ঠে তিনি বললেন, আরে তোমরা সব ভুল নজরে দেখছো। তোমাদের চোখে পড়ানো ষড়যন্ত্রের কালো আচ্ছাদন আমি সরাতে অক্ষম। তবে প্রাণ থাকতে আমি এই মঠের সংস্কৃতি ও পবিত্রতা নষ্ট হতে দেব না। তার কথা শেষ না হতেই ভিড় ঠেলে এগিয়ে এলেন মোড়ল বাসুদেব গাঙ্গুলি। বিদ্রুপ করে বললেন, আহা, তাই নাকি? যখন আপনাদের রাধাভোগকে এই গ্রামের শিশু থেকে বৃদ্ধরা পরপর মারা যাচ্ছিল, তখন কোথায় ছিল আপনার এই মরণপণ পরমানন্দী? তারপর কাছে এসে বললেন, দেখুন গোসাই ঠাকুর, আজ যদি আপনাকে মেরে এই মঠ ধ্বংস করতে হয়, আমরা তাই করব। কথাটা বলার সাথে সাথেই ভিড়ের মধ্যে থেকে একটি বিশাল আকারের লাঠি নেমে এলো বৃদ্ধ পরমানন্দীর মাথা লক্ষ্য করে। তীব্র এক আর্তনাদে কোকিয়ে উঠলেন গোসাই ঠাকুর। তার দেহটা মাটিতে লুটিয়ে পড়ল যন্ত্রণায়। মাথা থেকে গলগল করে বেরিয়ে এলো রক্তের ধারা। ভিতর থেকে সদস্যরা সেই দৃশ্য দেখে আর্তনাদ করে উঠলেন। তবু গোসাই মরিয়া, রক্তাপ্লত শরীর নিয়েও তিনি উঠে দাঁড়ালেন। সদস্যদের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বললেন, তোমরা তোমরা যাও, আমার আদেশ। তার আদেশ আজও কেউ অমান্য করল না। তারা নিঃশব্দে মঠ ত্যাগ করলে। মোড়ল আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে তার লাঠিয়ালদের উদ্দেশ্যে হাঁক দিল, আরে দেখছো কি, এই বুড়োটাকে সরাও আর ভেঙে গড়িয়ে দাও ওই মঠের প্রতিটা স্তম্ভ। আরও কয়েকবার আঘাত এসে পড়ল গোসাই ঠাকুরের জীর্ণ গায়ে। তারপর তাকে টেনে এনে দড়ি দিয়ে বাঁধা হলো একটি গাছের সাথে। গ্রামবাসীরা এই দৃশ্য দেখে ভয় সরে গেল। মোড়ল দলবল নিয়ে প্রবেশ করল সেই মঠের অভ্যন্তরে। গোসাই ঠাকুরের চোখের সামনে ভেঙে ফেলা হলো তার সাধের মঠ। রাধাকৃষ্ণের বিগ্রহ তুলে নিয়ে যাওয়া হলো, আর সবশেষে আগুন লাগিয়ে দেওয়া হলো পবিত্র মঠে। দড়ি খুলে দেওয়া হলো গোসাই ঠাকুরের। চোখের সামনে তার সাধের মঠের এমন পরিণতি তিনি সহ্য করতে পারলেন না। মাটিতে লুটিয়ে পড়ে অসহায়তা আর ক্রোধে কাঁদতে শুরু করলেন। সবশেষে তার কান্না থেমে গিয়ে সেখানে জায়গা নিল চরম ক্রোধ। তিনি সকলের মাঝে দাঁড়িয়ে বিকট স্বরে চিৎকার করে বলে উঠলেন, না কারণে এই মঠের প্রাঙ্গণকে যারা অপবিত্র করেছিস, তাদের আমি কিছুতেই ছাড়ব না। আজ আমি গোসাই পরমানন্দী তোদের অভিশাপ দিলাম। যারা এই মাটি অপবিত্র করেছিস, তাদের জীবনে নেমে আসবে মৃত্যু। মৃত্যু। তার এই অভিশাপ শুনে প্রায় সকলেই সেই জায়গা
পরিত্যাগ করল। সেই রাতে সবাই বাড়ি ফিরে গেলে গোসাই পরমানন্দীর রাগে, অপমানে ও দুঃখে সকলের অলক্ষ্যে মঠের এক পাশে থাকা পাতকুয়ায় ডুবে আত্মহত্যা করলেন। তার পবিত্র দেহ পড়ে থাকল সেই কুয়োর জলে। আর তারপরেই সারা গ্রামে নেমে এলো এক ভয়ঙ্কর অভিশাপ। সবার আগে মোড়ল বাসুদেব গাঙ্গুলির দেহ পাওয়া গেল মঠের সামনের এক বিশাল গাছের ডালে ঝুলন্ত অবস্থায়। সকলের মনে প্রশ্ন জাগল, অত রাতে বাসুদেব সেখানে কেন গিয়েছিলেন? নাকি কারুর ডাকে সাড়া দিয়ে গিয়েছিলেন ওই অভিশপ্ত মঠে? তার কিছুদিন পর মোড়লের সঙ্গ দেওয়া বাকি ষড়যন্ত্রকারীদেরও খাড় মটকানো মৃতদেহ পাওয়া গেল সেই বট গাছের ডালে। তাদের চোখ উল্টানো, মুখ দিয়ে লম্বা হয়ে বেরিয়ে এসেছে জিভ। সেই দেখে গ্রামের মানুষের মনে ওই পোড়া মঠকে নিয়ে বাসা বাঁধল এক ভীষণ ভয়। রাতে তো ছেড়েই দাও, দিনের আলোতেও সেদিকে যেতে বুক কাঁপত সকলের। যদি কেউ সাহস করে ওই পোড়া মাঠে রাত কাটাতে যেত, তো পরের দিন তাদের ঘাড় মটকানো মৃতদেহ পাওয়া যেত মাঠের প্রাঙ্গণেই। মঠ আজ পরিত্যক্ত ঠিকই, কিন্তু গোসাই পরমানন্দীর আত্মা সেখানে ব্রহ্মদৈত্যর রূপে জাগ্রত। তার আত্মত্যাগের বিনিময়ে রক্ষা করা সংস্কার ও পবিত্রতার সামান্যতম অবমাননা যাতে আর কোনো দিনও না হয়, তার পাহারায় সারা মঠ জুড়ে ঘুরে বেড়ান তিনি। এতটা বলে থেমে গিয়ে পাশে বসে থাকা দেবাঞ্জন আর অভ্রর মুখের দিকে তাকালো সুব্রত। তাদের চোখ তখন বিস্ফারিত, মুখমণ্ডল থমথমে। এই প্রচণ্ড শীতল রাতের অন্ধকার পরিবেশে যেন মঠের অলৌকিক পরিবেশ তাদের মনে এক গভীর প্রভাব ফেলেছে। অভ্র ভয়ে ভয়ে মঠের চারিদিকে নজর বোলালো। ভাঙা দেওয়াল আর প্রতিটি কোণে জমা হয়েছে গাঢ় চাপচাপ অন্ধকার। আলোর উৎস শুধুমাত্র একটি মোমবাতি, যা এই সুবিশাল উপাসনা গৃহের ভয়াবহতা দূর করতে অক্ষম। এই ভয়ঙ্কর মুহূর্তে সুব্রতর মনে ফিরে এলো মাত্র কয়েক ঘন্টা আগের সেই সহজ স্বাভাবিক জীবন। শীতের ছুটি কাটাতে হুগলি জেলার বাগনাপাড়া গ্রামে সুব্রতর মামা বাড়িতে এসেছিল তারা। শহরের ছেলেদের কাছে দাদুর বাড়ির আতিথেয়তা আর আম কাঁঠাল গাছে ঘেরা এই গ্রামের শান্ত পরিবেশ ছিল এক অপূর্ব অনুভূতির আধার। সেই সঙ্গে ছিল প্রতি বছর আয়োজিত পৌষ মেলা। দুপুরের মোলায়েম রোদে নাগরদোলা, জিলিপি আর চিনিবাদামের উষ্ণ স্বাদ সবকিছুই তারা উপভোগ করেছিল মন ভরে। কিন্তু মেলা যখন তুঙ্গে, তখনই ঘটল দুর্ঘটনা। উজ্জ্বল বিকেলে হঠাৎই আকাশের কোণে দেখা দিল কালো মেঘ, যা দেখতে দেখতে ছেয়ে ফেলল গোটা আকাশ। যখন হঠাৎ করেই অসময়ে বৃষ্টি নেমে এলো, তখন তারা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে শুরু করল। কিছুক্ষণ দৌড়ানোর পরও কোনো আশ্রয় সন্ধান না পেয়ে দেবাঞ্জন হাঁপাতে হাঁপাতে বলল, আরে ভাই, মেলাতেই একটা মাথা গোঁজার ঠাঁই পেয়ে গেলে ভালো হতো দেখছি। ভিজে একসা হয়ে অভ্র ভয়ে ভয়ে বলল,
আমার কিন্তু ভীষণ সর্দির ধাত। এই প্রচণ্ড শীতে ভেজা জামা কাপড়ে জ্বরে পড়ে যাব মনে হয়। তখন সুব্রত বৃষ্টিতে চোখ কুঁচকে বলল, এখান থেকে আর কিছুটা উত্তরের দিকে এগোলে একটা ভাঙা মঠ আছে, কিন্তু ওই মঠটা নিয়ে গ্রামে বেজায় অশুভ গুজব আছে। দাদু জানলে ভীষণ রেগে যাবেন। তবে এই বৃষ্টিতে বলিস কি, মঠ আছে আর তুই আমাদের সেখানে না নিয়ে গিয়ে এই বৃষ্টিতে ভেজাচ্ছিস? শোন, যা গুজব আছে তা থাকুক, আমরা বৃষ্টি না থামা অবধি ওখানেই ঘাঁটি গাড়ছি, ঠিক আছে ভাই? তবে তাই চল। কথাটা বলেই সুব্রত উত্তর দিকে বরাবর দৌড় লাগিয়েছিল। তবে বেশি দূর যেতে হয়নি। একটু এগোতেই ভাঙা শ্যাওলা ধরা সেই পুরনো মঠের ধ্বংসাবশেষ চোখে পড়েছিল তাদের। সেই দুর্যোগের সান্ধিক্ষণে সেটাই ছিল তাদের একমাত্র গন্তব্যস্থল। মঠের লোহার গেটটি বহু বছর ধরে মরিচা ধরে বন্ধ। তার পাল্লা দুটি আলগা হয়ে ঝুলেছিল। ভেতরে ঢুকতেই তাদের নাকে এক অদ্ভুত পচা শ্যাওলা আর ভেজা মাটির দুর্গন্ধ এসে লাগল। উঠোন জুড়ে অজস্র আগাছা, উঁচু উঁচু ঝোপ। চারপাশে প্রাণীর এক বিন্দু আভাস নেই। আছে শুধু দম বন্ধ করা নিস্তব্ধতা। সুব্রত অতি সন্তর্পণে পথ দেখতে লাগলো। ভগ্নপ্রায় সিঁড়ি ধরে তারা নিঃশব্দে উপরে উঠে উপাসনা কক্ষ এবং ভোগ মণ্ডপে পৌঁছল। এক মুহূর্তে যেন তাদের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল, কেউ যেন মঠের ক্ষয়িষ্ণু দেওয়াল ভেদ করে তাদের দিকে নিঃশব্দে তাকিয়ে আছে। মণ্ডপের বিশাল কাঠের দরজার চৌখাট পেরিয়ে ভেতরে ঢুকতেই তাদের শরীর শিউরে উঠল। ঘরের বাতাস ছিল অস্বাভাবিক ঠান্ডা, যা বাইরেকার শীতকে ছাপিয়ে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। ঠিক আছে, এখানেই আমরা সময়টা কাটাবো। ঘরের কোণায় একটি হোমকুণ্ড চোখে পড়তেই সুব্রত বলল, এই দেবাঞ্জন, কয়েকটা কাঠ জোগাড় করে আনতে পারলে এখানে আগুনের ব্যবস্থা করা যেত। দেবাঞ্জন সেদিকে তাকিয়ে বলল, আরে যজ্ঞের আধ পোড়া কাঠ তো ওর মধ্যেই আছে, ঠিক করে দেখ। দাঁড়া, আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করছি। বলে সে ব্যস্ত হয়ে বেরিয়ে গেল। ততক্ষণে তারা একটা মোটামুটি পরিষ্কার জায়গা দেখে বসেছে। অভ্রর চোখে আতঙ্ক দেখে সুব্রত সামান্য মজা করার জন্য তার নাম ধরে তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল। সেই কণ্ঠস্বর উপাসনা গৃহের পবিত্র নিস্তব্ধতাকে ধ্বংস করে দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। চমকে উঠল অভ্র। তাকে দেখে মজা পেয়ে সুব্রত আরো কয়েকবার চিৎকার করে হেসে উঠল। অভ্র ভয়ে জড়ানো গলায় বলল, এই ভালো হচ্ছে না কিন্তু সুব্রত, আমাকে কেন যে তোরা। কথাটা বলার সাথে সাথেই থমথমে নিস্তব্ধতা নেমে এলো যেন। বাইরের ভগ্ন সিঁড়িতে খড়মের খটখট শব্দ শোনা গেল। অভ্রকে মাঝপথে থামিয়ে দিয়ে সুব্রত কান খাড়া করে শুনতে লাগল। শব্দটি ঘরের ঠিক বাইরে এসে থেমে গেল। সুব্রত চাপা গলায় বলল, দেখ দেবাঞ্জন, আমার সাথে কিন্তু মজা করবি না। কিন্তু কোনো উত্তর এলো না। অভ্র ভয়ে শিউরে উঠে প্রায় ফিসফিস করে বলল, ওটা ওটা জুতোর শব্দ না, খড়মের শব্দ। আমার দাদু খড়ম পড়েন, ও শব্দ আমি চিনি। তার কথা মাথার মধ্যে ঘুরপাক খেতে শুরু করলো। ঠিক তখনই প্রচণ্ড জোরে উপাসনা গৃহের দরজাটা বিনা বাতাসে খুলে গেল। সামনের জ্বেলে রাখা মোমবাতিটি দপ করে নিভে গেল। তারপর সব চুপ। সুব্রত আর অভ্র যেন বাক্যহীনের ন্যায় বসে রইল। এবার কম্পিত কণ্ঠে অভ্র বলে উঠল,
এই এই আমার মনে হয় তোর ওভাবে চেঁচানো ঠিক হয়নি। এতে উপাসনা গৃহের শান্তি নষ্ট হয়েছে। সুব্রত কাঁপা হাতে পকেট থেকে লাইটারটা বের করে আবার নিভে যাওয়া মোমটা জ্বেলে দিল। কিন্তু সেই মৃদু আলোয় অভ্রর চোখে যে অকৃত্রিম ভয়ের রেখা সৃষ্টি হয়েছিল তা দেখে সুব্রতর সারা শরীর হিম হয়ে গেল। তাদের মনে হলো ঘরের ভেতরে তারা ছাড়াও যেন এইমাত্র অন্য কেউ তীক্ষ্ণ দৃষ্টি রেখে উপস্থিত হয়েছিল। কি হলো বৎস, ওভাবে তাকিয়ে কি দেখছিস? কথাটা বলতে বলতে ঘরের ভিতরে প্রবেশ করল দেবাঞ্জন। তার আগমন ছিল অকস্মাৎ, যা অলৌকিক ভয়ের স্থবিরতাকে চূর্ণ করে দিল। দেবাঞ্জনের হাতে বেশ কিছু শুকনো পাতা ও কাঠ। সেগুলোকে হোমকুণ্ডের মধ্যে ফেলে দিয়ে পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালানোর চেষ্টা করল। কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বলে উঠল। লকলকে শিখাগুলো যখন নড়তে শুরু করল তখন আগুনের সেই হলুদ উষ্ণতা যেন দ্রুত ঘরের ভেতরের শীতলতা এবং মনের ভয়কে কিছুটা হলেও গ্রাস করে নিল। উষ্ণতা পেয়ে অভ্র কম্পিত কণ্ঠে বলল, আসলে তোর আসার আগে এখানে যেন আরো কারোর পায়ের শব্দ শুনেছিলাম আমরা। দেবাঞ্জন নিরাসক্ত গলায় বলল, তাই ভয় পেয়েছিলিস? তোর যা স্বভাব। তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল, আরে দেখেই বোঝা যাচ্ছে সুব্রতকেও ভয় পাইয়ে দিয়েছিলিস। দেবাঞ্জন আগুনে আরো শুকনো পাতা ঢেলে দিতে দিতে বলল, দেখ ভাই, এসব ভাঙা বাড়িতে ওরকম অনেক রকমেরই শব্দ শোনা যায়। হয়তো কোথাও ভাঙা জানলার পাল্লার ওপরে হাওয়ার ঠক ঠক শব্দ শুনে তোরা ভেবেছিলিস কেউ সারা ঘরময় হেঁটে বেড়াচ্ছে। সুব্রত আর অভ্র আগুনের কাছে এগিয়ে এসে বসল। আগুনের উষ্ণতায় তাদের শরীরের কাঁপুনি কমলেও চোখে থাকা ভয়ের রেশ কাটল না। গম্ভীর কণ্ঠে সুব্রত বলল, না রে, এই মঠের গল্প সেই ছোটবেলা থেকেই শুনে আসছি দাদুর মুখে। এই ভাঙা দেওয়ালের পেছনে লুকিয়ে আছে এক করুণ ঘটনা। সেই ঘটনা পরে ভয়ঙ্কর রূপে ঘুরে বেরিয়েছিল এই গ্রামে। তাই দেবাঞ্জনের কপালে ভাঁজ পড়ল। সে বলল, তা হাতে তো অনেক সময়, সেই গল্পই বল না হয়। সেই করুণ ঘটনা কি ছিল আর কিভাবে সেটা ভয়ঙ্কর হলো? শীতের কাঁপুনি কাটাতেই হোক বা মনের জমা হওয়া ভয়ের রেশ কাটাতে সুব্রত সেই প্রাচীন মঠকে ঘিরে থাকা বিখ্যাত গল্পটি শুরু করেছিল। যে গল্পের সঙ্গে বাগনাপাড়া গ্রামের প্রতিটি মানুষ পরিচিত। আগুনের লালচে হলুদ আলোয় তার মুখমণ্ডল রহস্যময় হয়ে উঠেছিল। আর সেই গল্পের প্রতিটি শব্দ যেন অন্ধকারের গভীরে হারিয়ে যেতে থাকা এক ট্র্যাজেডিকে আবার জাগ্রত করল। কিন্তু তারা জানে না যে এই হোমকুণ্ডের অর্ধ নিভে যাওয়া কাঠের আবার নতুন করে আগুন ধরানো তাদের জীবনে বয়ে আনতে চলেছে এক ভয়ঙ্কর অধ্যায়। গল্প শেষে দেবাঞ্জন সুব্রতর দিকে তাকিয়ে প্রশ্ন করল, এই গল্প কি সত্যি নাকি গ্রামের মানুষ তাদের মনোরঞ্জনের জন্য বানিয়েছে? দেখ, হয়তো তিলকে তাল করেছে। কথাটা বলতে বলতেই সে পকেট থেকে একটি সিগারেট বের করল। অবলীলায় সেটি হোমকুণ্ডের জ্বলন্ত আগুন থেকে ধরিয়ে নিতেই ঘটল এক বিপর্যয়। মুহূর্তের মধ্যে হোমকুণ্ডের আগুনটা মৃদু হতে হতে যেন দীর্ঘশ্বাস ফেলে নিভে গেল। আর সঙ্গে সঙ্গে সারা ঘরে ছড়িয়ে পড়ল এক নিশ্ছিদ্র অন্ধকার। মাঠের ভেতরের বাতাস যেন আরো লক্ষগুণ ঘন ও ভারী হয়ে উঠল।
তারা তিনজন প্রায় শ্বাসরোধ করে বসে রইল। কেউ নড়ল না, কেউ কথা বলল না, কারণ এই অন্ধকার স্রেফ আলোর অনুপস্থিতি নয়, এ যেন চৈতন্যকে গ্রাস করে নেওয়া এক সত্তা। তারা শুনতে পেল খড়ম পায়ের সেই শব্দ যেন ধীরে ধীরে এগিয়ে আসছে তাদেরই দিকে। ভয়ে চোখ বন্ধ করল তারা, আর তারপরেই সব যেন নিস্তব্ধতার চাদরে ঢাকা পড়ে গেল। নিজেকে সম্পূর্ণ একা আবিষ্কার করে চোখ খুলল দেবাঞ্জন। এক বিশাল শূন্যতা। সে হকচকিয়ে গেল, কারণ এতক্ষণ তারা ভয়ে চাপাচাপি করে বসেছিল, অথচ এখন সে নিজেকে আবিষ্কার করল সম্পূর্ণ ফাঁকা উপাসনা গৃহে। মঠের শীতল বাতাস যেন তাকে বিদ্রূপ করছে। কোথায় গেলি তোরা? প্রচণ্ড চিৎকার করে সারা ঘরটা যেন দাপিয়ে বেড়ালো সে। সামনে পিছনে কোথাও কেউ নেই। তার মনের বাঁধ ভেঙে যেতে শুরু করেছে। সামনের দরজার দিকে নজর যেতেই বলল, দরজা, ওই দরজাটা দিয়ে বাইরে বেরোতে হবে আমাকে। কথাটা বলেই দরজার দিকে এগিয়ে গেল দেবাঞ্জন, কিন্তু সেখানে পৌঁছেই তার মাথা ঘুরে গেল। কোথায় কি? দরজার জায়গায় হঠাৎ করেই গজে উঠেছে একটি মসৃণ দেওয়াল। সে যেন এক অদৃশ্য জাদু বলে এই মঠের জঠরে বন্দী হয়ে গেছে। ঠিক তার মাঝেই নিজের থেকে খানিকটা দূরে একটি আবছায়া অবয়ব দেখতে পেল। অবয়বটা যেন তার ভীষণ চেনা। জমাট বাঁধা অন্ধকারকে ফুঁড়ে সেই আবছা অবয়বটা যেন আচমকা ঝাঁপিয়ে পড়ল তার উপরে আর চেপে ধরল তার গলা। প্রচণ্ড শ্বাসকষ্টে কোকিয়ে উঠে দেবাঞ্জন দেখল তার সামনের সেই ব্যক্তি তার অচেনা নয়, কিন্তু সেই চেনা মুখটি আজ বিকৃত হিংস্রতার আগুনে জ্বলছে। সে জোরে চিৎকার করে উঠল, কথাটা সুব্রতর কানে গেলেও তার চোখ সাদা উদ্ভ্রান্তের মতো চেহারা। ঠোঁটের কোণ থেকে বেরিয়ে আসছে তীক্ষ্ণ হাসির রেখা, যেন কেউ তার উপর ভর করেছে। তার হাতে ধরা একটি ছোঁচালো কাঠ, সেটা হাতে ধরে ঝাঁপিয়ে পড়েছে সে। দেখতে দেখতে একটা বিকট চিৎকার করে উঠল সুব্রত, আর সঙ্গে সঙ্গে তার হাতে ধরা ওই ছোঁচালো কাঠ নামিয়ে আনলো দেবাঞ্জনের বুক লক্ষ্য করে। ওদিকে অভ্র নিজেকে একই রকম বীভৎস অবস্থায় আবিষ্কার করেছে। নিজেকে ফাঁকা ঘরে আবিষ্কার করে হৃদস্পন্দন বেড়ে যাওয়ায় প্রায় মূর্ছিত হওয়ার জোগাড়। সে প্রচণ্ড জোরে চিৎকার করল, দেবাঞ্জন, সুব্রত, তোরা কোথায় ভাই? আমাকে এখান থেকে বের কর। নিজেকে নির্জন মঠে একা আবিষ্কার করে তার মন আরও বেশি দুর্বল হয়ে পড়েছে। ঠিক তখনই সুব্রতর গলা ভেসে এলো, যেন বেশ কাছ থেকেই। অব্র ভাই, কোথায় তুই? নিজের নাম চেনা কণ্ঠে শুনে অভ্রর মনে এক তীব্র আশার সঞ্চার হলো। সে চেঁচিয়ে উঠল, সুব্রত, আমি এখানে, আমাকে এখান থেকে নিয়ে যা। সুব্রত চিৎকার করে বলল, আমি তোকে দেখতে পাচ্ছি না কোথাও। এই কিরকম ধাঁধায় পড়েছি আমরা। দেবাঞ্জন কই? গলাটা বেশ কাছ থেকে ভেসে আসছে সুব্রতর, কিন্তু অভ্র তাকে কিছুতেই দেখতে পাচ্ছে না। যেন কেউ সজোরে চেপে ধরেছে তার চোখের পাতা। খোলার চেষ্টা বিফলে যাচ্ছে বারবার। ঠিক তখনই আবার সুব্রতর কণ্ঠস্বর ভেসে এলো, কিন্তু এবারে যেন বেশ ধীর স্থির, প্রায় সম্মোহিতের মতো। সামনের দিকে সিঁড়িটা দেখতে পাচ্ছিস অব্র? হ্যাঁ, এবার দেখতে পেয়ে সেদিকে তাকালো অভ্র। কিন্তু নিচে নামার সিঁড়িটা তো হঠাৎই উধাও হয়ে গেছে। এবার সেই অন্ধকারের চাদর ফুঁড়ে ভেসে আসা
সুব্রতর কণ্ঠস্বর যেন তার মনকে বশ করে নিল। তাতে কি, ওপরে ওঠা সিঁড়িটা তো এখনো আছে। কথাটা কানে যেতেই অভ্র তাকালো সিঁড়ির দিকে। তার মাথায় যেন এক ভয়ঙ্কর বিভ্রম কাজ করতে শুরু করেছে। সে পাগলের মতো বলল, হ্যাঁ, ওটা আছে, ওখানেই আছে। ওটা ধরে সোজা উঠে যা। অভ্র আর এক মুহূর্ত নষ্ট করল না। সে যেন মুক্তির নেশায় সিঁড়ি ধরে সোজা উঠতে লাগলো। সে একটি বিশাল ছাদের উপর উঠে এলো। বাইরে বৃষ্টি থেমে গেছে, কনকনে বাতাস বইছে। অভ্র সুব্রতর নাম ধরে চেঁচানোর চেষ্টা করল, কিন্তু আবিষ্কার করল তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। কিন্তু তাতে কি, তার সামনে ভেসে উঠেছে সেই লোহার ভেঙে পড়া গেট, আর তার ওপারে দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ। সেটা দিয়ে এক ছুটে বেরিয়ে গেলেই তো এই অভিশাপ থেকে মুক্তি পাবে সে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে মুক্তির এক তীব্র লোভে শূন্যে বিলীন হতে পা বাড়ালো সে। দেবাঞ্জন আর অভ্রর খোঁজে সারা মঠ তন্ন তন্ন করে ছুটে চলেছে সুব্রত। মঠের অভ্যন্তর যেন কোনো এক জাদু বলে হঠাৎ করেই বেশ কয়েকটি বিভ্রমে বিভক্ত হয়ে গেছে। তার একটি অংশে আটকে পড়েছে সুব্রত, যেখানে তার বন্ধুদের কোনো চিহ্ন নেই। দেবাঞ্জন! বার কতক তাদের নাম ধরে সে ডাকল। সেই ডাক কেবল আর্দ্র ঘনীভূত নিস্তব্ধতায় ধাক্কা খেয়ে ফিরে এলো। তারপর সামনের সিঁড়ি ধরে নামতেই নিচে দেখল নিশ্ছিদ্র অন্ধকারের মাঝে চাপচাপ কুয়াশা। সেই কুয়াশা ভেদ করে এক বৃদ্ধকে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখল সে। মঠ প্রাঙ্গণের বিশাল প্রাচীন গাছের দিকে ফিরে দাঁড়িয়ে আছেন তিনি। পায়ের দিকে লক্ষ্য করতেই চমকে উঠল সুব্রত। তার পায়ে খড়ল। হঠাৎ করেই গাছটার দিক থেকে একটা তীব্র গোঙানির শব্দ শুনতে পেল সুব্রত। বৃদ্ধকে পেরিয়ে গাছের দিকে নজর দিতেই পিলে চমকে উঠল তার। গাছ থেকে ঝুলছে সুব্রতরই জীবন্ত শরীর। তার গলায় দড়ির ফাঁস, চোখ বিস্ফারিত, মুখের পাশ দিয়ে যন্ত্রণায় গড়িয়ে এসেছে লালা। বৃদ্ধের উদ্দেশ্যে সুব্রতর সেই কাছে ঝোলা শরীরটা গোঙাতে গোঙাতে করুণ সুরে মিনতি করল। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন গোসাই ঠাকুর, আমার ভুল হয়ে গেছে। ওই উপাসনা গৃহের পবিত্রতা আমাদের জন্য নষ্ট হয়েছে। আমরা পাপী, আমরা মহাপাপী, আমরা পাপী। আমাদের মারবেন না, আমাদের মারবেন না, দয়া করুন ঠাকুর, ঠাকুর আমাদের মারবেন না ঠাকুর। হঠাৎ করেই তার দুপাশে আরো দুটি দেহের আবির্ভাব ঘটল। তাদের বিকৃত দেহ দেখে তাদের পরিস্থিতির একটা আন্দাজ লাগিয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল সুব্রত। না 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 না, আপনি কি করলেন গোসাই? আপনি কি করলেন? আপনি দেবাঞ্জন আর অভ্রকে মেরে ফেললেন গোসাই, আপনি কি করলেন? দেবাঞ্জন! চিৎকার শুনে বৃদ্ধের দেহ ধীরে ধীরে মুখ ঘোরালো। গোসাইয়ের মাথা থেকে রক্তের ধারা বেরিয়ে এসে ভাসিয়ে নিয়ে যাচ্ছে তার সারা মুখ। তার দেহ ক্ষতবিক্ষত ও শীর্ণ। তার চোখ দুটো ভয়ঙ্কর রকমের ফ্যাকাশে ও শূন্য। ঠিক তখনই সুব্রত নিজের গলায় দড়ির এক ঠান্ডা শক্ত চাপ অনুভব করল। দড়িটা যেন ধীরে ধীরে পেঁচিয়ে যাচ্ছে তার গলায়। এবার গোসাইয়ের শরীরটা ভয়ানকভাবে এগিয়ে এলো তার দিকে। শীতল শ্লেষাত্মক কণ্ঠে তার উদ্দেশ্যে বললেন, কষ্ট হচ্ছে না খোকা? একবার চেয়ে দেখ, আমার দেহের এই কতগুলো দুধেরই দেওয়া। আমার পবিত্র উপাসনা গৃহের শান্তি ভঙ্গ করেছিস তোরা।
কুণ্ডের পোড়া কাঠে আগুন জ্বালিয়ে তাতে ধূমপান করে তাকে অপবিত্র করেছে তোর ওই বন্ধু। তোদের দেওয়া ক্ষত আমাকে রক্তাক্ত করেছে, এটুকু তো তোদের পাওনা ছিল। কথাটা বলে এক অস্বাভাবিক ভয়ঙ্কর কাঁপা কণ্ঠে হেসে উঠলেন গোসাই ঠাকুরের ব্রহ্মদৈত্য রূপ। সুব্রত দেখল হঠাৎ করেই দেবাঞ্জন আর অভ্রর দেহের পাশাপাশি আরও বেশ কিছু দেহের আবির্ভাব ঘটেছে। সকলেই মৃত। গাছের ডাল থেকে ঝুলছে তাদের ঘাড় মটকানো শরীর। তারা হঠাৎ করেই গোসাই ঠাকুরের ন্যায় একযোগে হেসে উঠল। সেই হাসির তীব্রতা এত বেশি তা যেন প্রতিবার মাথায় আঘাত করছে সুব্রতর। ঠিক তখনই সেই নারকীয় হাসির শব্দ ছাপিয়ে দূর থেকে এক প্রচণ্ড জনকোলাহল কানে এলো। দূরের জঙ্গল ভেদ করে বেশ কিছু মশাল এদিকেই এগিয়ে আসছে। গোসাই ঠাকুরের দেহটা যেন ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হতে হতে একসময় লম্বা হয়ে ঢুকে গেল প্রাঙ্গণের একধারে থাকা পাতকুয়োর মধ্যে। তার চারদিকে হঠাৎ করেই নেমে এলো সেই খুটখুটে অন্ধকার। গলায় দড়ির ফাঁস আলগা হতেই জ্ঞান হারিয়ে ধপ করে মাটিতে পড়ে গেল সুব্রত। মঠের ভগ্নপ্রায় গেট দিয়ে ঢুকেই বিষুময়রা চিৎকার করে উঠল। দেখেন দেখেন মেজকর্তা বাবু, আমি না বলেছিলুম আমি ওনারে এই দিক পানি দৌড়াতে দেখেছি। জনার্দন বাবু অর্থাৎ সুব্রতর মেজমামা ব্যস্ত হয়ে ঝুঁকে পড়লেন সুব্রতর জ্ঞানহীন দেহের ওপর। তারপর বাকিদের উদ্দেশ্যে বললেন, শুভু, ওরে ওরে শুভু, চোখ খোল বাবা। এই তোমরা ভেতরে যাও, বাকি দুজনও নিশ্চয়ই ওখানে আছে, খুঁজে আনুক্ষণই। জনার্দন বাবু বললেন বটে, কিন্তু ভেতরের অন্ধকার থেকে তখনও অলৌকিকতার রেশ কাটেনি। ভিতরে যাবার কথায় সেখানে দাঁড়ানো মানুষদের মুখে একটা চাপা ভীতির সঞ্চার হলো। তবুও গ্রামের বেশ কিছু জোয়ান ছেলে আর বিশু ভেতরে গেল। অতি সন্তর্পণে উপাসনা গৃহের ভেতরে গিয়ে তারা দেখতে পেল দেবাঞ্জনকে। তার হাতে একটি ধারালো কোণযুক্ত কাঠ। সে যেন উন্মত্তের মতো নিজের ছায়ার সঙ্গেই যুদ্ধ করছে। তার দৃষ্টি হিংস্র, মুখ দিয়ে লালা বেরিয়ে পড়েছে। বারবার সুব্রতর নাম ধরে সে বিড়বিড় করছে, এই ছিল তোর মনে সুব্রত? তুই আমাকে মারবি? তোর এত বড় সাহস? দেবাঞ্জনের ওপর এই মনস্তাত্ত্বিক আঘাত যেন ছিল সবচেয়ে মারাত্মক। এরপর সকলে ছুটে গিয়ে তাকে চেপে ধরে ফেলল। কিছুক্ষণ ছায়াযুদ্ধ চালিয়ে সেও জ্ঞান হারালো। ওদিকে ছাদের ওপর মাটিতে হুমড়ি খেয়ে পড়ে আছে অভ্র। তার শরীর কাঁপছে, জ্বরে পুড়ে যাচ্ছে সারা গা। সে কেবল কাঁপা কাঁপা কণ্ঠে প্রলাপ বকছে, মুক্তি, মুক্তি, মুক্তি চাই আমি। আমাকে মুক্তি দে সুব্রত। আমি আমি যেতে চাই আমি। তার শরীর স্পর্শ করে উদ্ধারকারীরা দেখল তার সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে। আর বিন্দুমাত্র দেরি করলে হয়তো এই ঠান্ডা বাতাসে এখানেই প্রাণ দিতে হতো তাকে। উদ্ধারকারীরা বাকি দুইজনের দেহ নিয়ে নিচে নেমে এলে সুব্রতকে তুলে দাঁড় করানো হলো। জনার্দনবাবু দেখলেন সুব্রতর গলায় মোটা দড়ির গভীর ছাপ স্পষ্ট। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সেই প্রাচীন কুয়োর দিকে। সকলকে পেয়েছি কর্তা, এবার এখান থেকে চলেন। এই জায়গা ভালো না, তার উপরে এই ছেলেটার এক্ষুনি ডাক্তার লাগবে। বিষুময়রা অভ্রকে দেখিয়ে দিল। তার কথার সমর্থনে সেখানে উপস্থিত সকলেই সেই অভিশাপগ্রস্ত স্থান যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করল। অন্ধকারে পড়ে রইল সেই বিশাল জীর্ণ মঠ। কিন্তু সেই মঠ ত্যাগ করার মুহূর্তে সুব্রত ক্লান্ত চোখে শুধু একবার তাকাতেই
দেখতে পেল সেই ভয়ঙ্কর দৃশ্য। আলগা গায়ে ধুতি আর খড়ম পায়ে দিয়ে গোসাই ঠাকুর দূরে দাঁড়িয়ে, তার চোখ তখনও সুব্রতর দিকে নিবদ্ধ। তার দৃষ্টিতে লেগে আছে এক স্থির হিমশীতল সতর্কবাণী। এই মঠের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমার। যে এই পবিত্রতা ভঙ্গ করবে তাকে এর মূল্য প্রাণ দিয়ে শোধ করতে হবে। কথাটা যেন একটা চাপা ভয়ঙ্কর অশরীরী হাসি রূপে বাতাস ভেদ করে সকলের কানে এসে বিঁধল। গ্রামের মানুষেরা আর সেদিকে ফিরেও তাকালেন না। সকলেই তখন যত তাড়াতাড়ি সম্ভব সেই স্থান ত্যাগে ব্যস্ত। পিছনে কেবল মঠের নিশ্চিদ্র অন্ধকারে প্রতিধ্বনিত হতে থাকল সেই ব্রহ্মদৈত্যের চিরন্তন শীতল হাসি। শেষ হলো নবনীতা বোসের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প, হুগলির এক গ্রামে। আজকের গল্পে অভ্রর ভূমিকায় ছিল দিব্যেন্দু, দেবাঞ্জনের ভূমিকায় সৌরভ, সুব্রত আর বিশু ময়রার চরিত্রে নীল, আর গল্প পাঠ গোসাই, বাসুদেব এবং মেজকর্তার চরিত্রে প্রত্যয়। গল্পটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবভিয়াসলি জানাবেন, আর জানাতে ভুলবেন না আপনারা কে কোথা থেকে গল্পটা এনজয় করছেন। আমাদের নতুন সিরিজ হাই ভোল্টেজ হরারের প্রথম এপিসোড চলে এসছে। আপনারা আমাদের ভিডিও সেকশনে গিয়ে সেই ভিডিওটা চেক করতে পারেন। এটা একটা শর্ট স্টোরিজ সিরিজ, যেটার মধ্যে একটাই ফোকাস, সেটা হচ্ছে হাড় কাঁপানো ভয়। আমাদের এইটাই টার্গেট এই সিরিজটার, কারণ অনেকের কমেন্টেই আমরা পড়ে দেখেছি যে তারা স্কেয়ার ফ্যাক্টরটা চায়, এবং গল্পের মধ্যে বিভিন্ন রকমের লিটারেচার, বিভিন্ন সেটিং, অনেক রকম থিম একটা বড় গল্প, একটা পুরো গোটা গল্প টাচ করে, কিন্তু সেই করতে গিয়ে হয়তো কোথাও হররটা একটু মিস আউট করে যায়। তা সেইটার জন্য স্পেশালি হরর ফ্যানদের জন্য আমাদের নতুন সিরিজ হাই ভোল্টেজ হরর প্রথম এপিসোড চলে এসছে। অবশ্যই শুনতে ভুলবেন না। আপনারা ভিডিও সেকশনে চলে গিয়ে শুনে নিন, আমাদেরকে জানান আপনাদের কেমন লাগছে। চলে যাই আজকের কমেন্টে, দেখি কে কী বলছে। এই রিগার্ডিংয়ে কিছু কমেন্ট পড়ে আজকে শোনাই আপনাদের। ওয়ান্ডার নেচার 8788 বলছে, দাদা আমি 4 সপ্তাহ আগে একটা গল্প সাবমিট করেছিলাম, জানতে পারলে ভালো হতো যে ওইটা নিয়ে ভিডিও বানানো হবে কি না। যদি আমি এটার উত্তরের অপেক্ষায় রয়েছি। আমরা তোমার গল্পটা খুব তাড়াতাড়ি দেখে নেব। কাইন্ডলি যদি আমাদেরকে একবার জানাতে পারো যে গল্পটা কী মাধ্যমে পাঠিয়েছো, হোয়াটসঅ্যাপে বা মেইলে, তাহলে খুব সুবিধা হয়। স্মার্ট সূর্য বলছে, দাদা আমি পূর্ব বর্ধমান জেলা থেকে বলছি, গ্রামের নাম হলদি। থ্যাংক ইউ সো মাচ ফর টিউনিং ইন ফ্রম পূর্ব বর্ধমান। যদি পারো তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে, চেনাশোনাদের মধ্যে যারা গল্প শোনে তাদেরকে একবার আমাদের চ্যানেলের গল্পগুলো শুনতে বলো। সুহেবা খাতুন বলছে, এক কথায় গল্পটা অসাধারণ, প্লিজ দাদা আমার নামটা নেবেন। আমার নাম আয়েশা, বাড়ি জয়নগর। 2023 জুলাই মাস থেকে গল্প শুনে আসছি, এখন গল্প শোনাটা নেশার মতো হয়ে গেছে। সবসময় অপেক্ষা করি কখন নতুন গল্প আপলোড হবে। থ্যাংক ইউ সো মাচ। এই কমেন্টটা পড়েছে অ্যাজ ইউজুয়াল আমাদের হাই ভোল্টেজ হরর এই সিরিজটার প্রথম এপিসোডে। যারা এখনও সিরিজটার ব্যাপারে জানতে পারোনি, যারা এখনও প্রথম গল্পটা চেক করোনি, তারা পজিটিভলি গিয়ে কিন্তু এই গল্পটা চেক করো। আমাদের এই হাই ভোল্টেজ হরারে আরও কিছু ছোট ছোট কমেন্ট পড়েছে। নলেজ ব্যাংক বলছে ফাটাফাটি, জাবির বলছে ইন্টারেস্টিং, নুসরাত জাহান বলছে বলতেই হবে অসাধারণ কাজ, গুবলু 29 বলছে বেটার দ্যান মির্চি বাংলাজ হার হিম হরার সেগমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আমরা চেষ্টা করছি
এটা একটা হার্ড কোর হরর বেসড সিরিজ, মানে সত্যিই যারা ভয়টাকে ভালোবাসে, ভয় পেতে ভালোবাসে, সেই থ্রিলটা যারা এনজয় করে, এই সিরিজটা কিন্তু অ্যাবসোলিউটলি তাদের জন্য। তোমরা মিস করো না এই সিরিজটা। সুচিত্রা সাধুকা বলছে কথা হবে না, এটা হ্যারিসন রোড, শুধু মন দিয়ে গল্প শুনতে হবে। অসাধারণ, খুব ভালো লাগছে গল্পটা। ধন্যবাদ দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের নতুন সেগমেন্টটাকে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন। সেভেন এক্স থেটিক, আমি ইউজার নেমটা বুঝতে পারছি না, যাই হোক আমি কমেন্টটা পড়ছি ইউজারের। বলছে সত্যি গল্পটা খুবই হাই ভোল্টেজ, খুব সুন্দর লাগলো, বাট দাদা ডাইনির ভয়েসটা বিট ডিপ হলে ভালো লাগতো। লাইক গল্পটা একদম স্পাইন চিলিং আর সিরিয়াস ভাইবটা, বা ভয়েসটা একটু লাইট মনে হচ্ছে। খারাপভাবে নেবেন না, আমি শুধু নিজের কথাটা বললাম, আমার অডিও ফিল্ডে কাজের কোনো এক্সপিরিয়েন্স নেই, জাস্ট লিসনিংয়ের উপর বেস করে বলছি। অ্যাবসলিউটলি না, আমরা এই কমেন্টগুলো একদম মাইন্ড করছি না। তোমরাই শুনছো, তোমাদের এক্সপিরিয়েন্সটা যাতে ভালো হয় সেই সাজেশনগুলো তো তোমরাই পাঠাবে। খুব ভালো কমেন্ট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং দ্য আওয়ার লেটেস্ট সেগমেন্ট। জয়শ্রী বিশ্বাস বলছে সত্যি অভূতপূর্ব, এত ছোট গল্প যে এত ভয়ের হতে পারে না শুনলে বুঝতেই পারতাম না। একেই বলে শহুরে মেওয়া ফলে। মুম্বাই থেকে শুনছি জয়শ্রী বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। জয়শ্রী বিশ্বাসের কমেন্ট আমরা এর আগেও অনেকবার পড়েছি, আমি নিজে ওনার কমেন্টসগুলোকে ফলোও করি, আমি দেখেছি ওনার কমেন্টগুলো খুব সুন্দর হয়। এই সেগমেন্টটা নতুন এসছে, আমি বারবার করে বলছি আজকে, কারণ ইন কেস কেউ কিছু জায়গা মিস করে যায় তার জন্য, এক্সট্রিম হরর লাভারদের জন্য এটা কিন্তু একটা ডেডিকেটেড সেগমেন্ট। পার্থ হালদারও বলছে এরকম আরও বেশি বেশি গল্প চাই। তা আজকের মতো আড্ডাটা আমরা এখানে র্যাপ আপ করছি। চলে এসছে, শুরু হয়েছে আমাদের নতুন সেগমেন্ট হাই ভোল্টেজ হরর, হাড় কাঁপানো ভূতের গল্প, জাস্ট ডেডিকেটেড টু এক্সট্রিম হরর ফ্যান্স। গল্পগুলো কেমন লাগছে, গল্পগুলো কেমন হচ্ছে, আমাদেরকে আরও কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের গল্পগুলো আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে শেয়ার করে নিও। খুব ভালো থেকো সবাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডে। টিল দেন কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।